নিশীথ প্রামাণিক একসময় ভীষণ চর্চিত নাম, কোচবিহারে সবসময় আপনাকে কেন্দ্র করে কোচবিহারের রাজনীতি আবর্তিত হতো। গত 2 বছর লাইমলাইটের বাইরে। শোনা যাচ্ছে এবারে দিনহাটা সিটে আপনি নিজেই লড়তে চাননি। না দেখুন, বিষয়টা এরকম না। কারণ উদয়নের সাথে আপনার একটা পার্সোনাল রাইভালরি বহুদিন ধরেই রয়েছে, না, চর্চার বিষয়। এটা আপনার ভুল ধারণা। তো আপনার দলের সব থেকে বড় নেতা শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিলেন। না, আপনি নিজেও তৃণমূলে। আপনি কুচবিহার নিয়ে কথা বলছেন, আমি কুচবিহার নিয়ে বলছি। আপনি পশ্চিমবঙ্গ নিয়ে যখন বলবেন, আমি পশ্চিমবঙ্গের উদাহরণ দেব। 2024 হারলেন কেন? দেখুন, 2024-এ আপনাকে কি পরিকল্পনা করে হারানো হবে বলে মনে করছে? একেবারে এসআইআর এর কি প্রভাব এবারে কোচবিহারে পড়বে? এসআইআর এর প্রভাব তো একটা রয়েছে। সবচাইতে বড়, প্রচুর রাজবংশী ভোটও তো বাদ গেছে, সেগুলো তো আপনাদের ভোট। একটা রাজবংশী ভোটও বাদ যাবে না, একটা হিন্দু ভোটও বাদ যাবে না। আমার সঙ্গে রয়েছে নিশীথ প্রামাণিক, যার পরিচয় আর নতুন করে কাউকে দেওয়ার নয়। তিনি নিজের খ্যাতিতেই ইতিমধ্যেই পরিচিত। নিশীথবাবু, গত 24-এর নির্বাচনের আগে আপনার এই বাড়িতে এসেছিলাম, আপনার সাথে কথা বলেছিলাম। এবারে 26-এর ভোট, কি হবে মনে হচ্ছে কোচবিহারে? দেখুন, সারা বাংলা জুড়ে যেভাবে একটা পরিবর্তনের মহল তৈরি হয়েছে, আমার মনে হয় কুচবিহারও তার বাইরে নয়। এবং যেখানে কুচবিহারে 2019, 2021 এবং 2024-এ আমরা দেখেছি যে বেশিরভাগ এখানকার যে বিধানসভা, সেই বিধানসভাগুলোতে লিড ছিল। এবং 21-এ আমরা এখানে প্রায় 7টি বিধানসভায় কিন্তু আমরা এখান থেকে জয়ী হয়েছি। তো স্বাভাবিকভাবেই যতটা দিন গড়িয়েছে, সাংগঠনিক শক্তি যেমন বৃদ্ধি পেয়েছে, মানুষের মধ্যে যে সরকার রয়েছে, এই সরকারের বিরুদ্ধে ক্ষোভ, অ্যান্টি ইনকম্পেন্সি, এবং সেই সঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে বাংলাদেশের বিপরীত পরিস্থিতির সময় এখানকার সনাতনীরা যা প্রত্যক্ষ করেছে, তাতে গিয়ে হিন্দু ভোট, সনাতনী ভোট অনেকটাই একত্রিত হয়েছে, শক্তিশালী হয়েছে। সব মিলে বলা যেতে পারে এবারের পরিস্থিতি 2021-এর থেকে অনেক বেটার। এবং সেই দিক থেকে দেখতে গেলে যে সারা পশ্চিমবঙ্গের সঙ্গে তাল মিলিয়ে কুচবিহার থেকেও কিন্তু আমরা আমাদের এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ জেলায় যে 9টি সিট রয়েছে, 9টির মধ্যে 9টিতেই জিতবার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনার এত সাংগঠনিক শক্তির কথা বলছেন, হ্যাঁ, কোচবিহারে বিজেপির সাংগঠনিক শক্তি অবশ্যই আছে, কিন্তু তা সত্ত্বেও তাহলে আপনি 2024-এ হারলেন কেন? দেখুন, 2024-এ আমাদের এখানে প্রায় 2300 সামথিং বুথ, 2400-র কাছাকাছি, 2350 বলতে পারেন একটা গড়। সেখানে দাঁড়িয়ে আমরা 1750 বুথে 60,000 লিড করছিলাম। এবং আপনারা জানেন যে কুচবিহারে প্রায় যে 400টি বুথ আছে, সেই 400টি বুথ মুসলিম অধ্যুষিত, একদম মাইনরিটি প্রণ এলাকা। এগুলো বিশেষ করে বর্ডার ভিলেজেস এবং কুচবিহার শহরের পার্শ্ববর্তী সুটকাবাড়ি এবং পশারিঘাট, এই সমস্ত এলাকা। আমরা যখন কাউন্টিং হয়, আমরা দেখেছি যে 1750 যে হিন্দু অধ্যুষিত এলাকা আছে, সেখান থেকে আমরা 60,000 লিড করে বেরিয়ে এসেছি। এবং যখন এই 400 বুথের কাউন্টিং হয়, তখন দেখা যায় যে প্রায় 95% ভোট পড়েছে। এবং সেই ভোটের মধ্যে 1,06,000 ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছে এবং আমরা 6,000 ভোট পেয়েছি। এটা একটা বলা যায় যে বিউরোক্রেটিক সাবোটেজ, একেবারে উদ্দেশ্য প্রণোদিতভাবে কাউকে পাঠানো, যিনি কুচবিহারে এসে অ্যাডমিনিস্ট্রেশনকে সামলানো, পাশাপাশি এই যে এই 400 বুথ, এই 400 বুথে ভোট বৃদ্ধি, মানে ভুতুরে ভোট, ঘোষ ভোটার বাড়ানো, প্রত্যেক বুথে 100 করে ভোট বৃদ্ধি করেছে। এবং খুব শুটভাবে, খুব তীক্ষ্ণতার সঙ্গে এই কাজটা করা হয়েছে। উনি প্রথমে এসেই অ্যানালাইসিস করেছেন, উনি প্রথমে এসে একটা সার্ভে রিপোর্ট বের করেছেন যে আমরা কোথায় বিগত 5টি নির্বাচনে ক্যান্ডিডেট দিতে পারিনি, কোন বুথগুলোতে। ঠিক এরকম 400 বুথ রয়েছে। সেই 400 বুথেই কিন্তু এই ঘোষ ভোটার বাড়ানো হয়েছে। এবং পাশাপাশি সেই বুথগুলোতে বিকেল 4টের পর থেকে ভোট শেষ হওয়া পর্যন্ত কিন্তু ক্যামেরাগুলো সমস্ত অফ ছিল।
আবার সেই বুথগুলোতে 95% পোলিং, যেখানে এভারেজ ভোট কুচবিহারে 82% হয়েছে, সেখানে দাঁড়িয়ে এই বুথগুলোতে 95% পোলিং। অর্থাৎ পরিষ্কার এখানে বোঝা যাচ্ছে যে একেবারে প্ল্যান্ড ওয়েতে প্রথমে এসে সার্ভে করা, যে বুথগুলোতে আমরা আমাদের পোলিং এজেন্ট দিতে পারি না সেইগুলোতে ঘোস্ট ভোটার বাড়ানো, এবং সেই ঘোস্ট ভোটার সেই ভোটিংটা যাতে ছাপ্পা হয় বা কোনোভাবে সেই ভোটটা পড়ে, সেটার জন্য নির্দিষ্ট লোক তৃণমূল কংগ্রেসের সঙ্গে আলোচনা করে তৃণমূল কংগ্রেসের যারা ডেডিকেটেড ক্যাডার তাদেরকেই প্রিজাইডিং ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং রেখে সেই বুথগুলোতে ভোটিং করা। তার মানে এটা তো সেই সময়কার ইলেকশন কমিশনের একটা ব্যর্থতা। এটা দেখুন, ইলেকশন কমিশন তো শুধু ইলেকশনের সময় এসছে, এই ঘোস্ট ভোটার তো বিগত 6 মাস থেকে বানানো হচ্ছিল। এই পার্টিকুলার এই যে 400 বুথে ঘোস্ট ভোটার বাড়ানোর কাজ তো 6 মাস থেকে চলছিল। ইভেন এখন যখন আজকের সময় এসআইআর চলছে, এই যে ভোটার তাদের কিন্তু কোনো ম্যাপিং পাওয়া যায়নি, তাদেরকে বারবার ইলেকশন কমিশন আনম্যাপ বলছেন, একদম ফুল আনম্যাপ। এতগুলো সিট বিজেপি জিতলো, কোচবিহারের মতো সিট যেখানে আপনার মতো দাপুটে একজন নেতা প্রার্থী ছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, আপনাকে কি পরিকল্পনা করে হারানো হবে বলে মনে করছেন? একেবারে এটা একদম পুরোপুরি যিনি এখানে বিউরোক্র্যাট ছিলেন, যিনি দায়িত্বে ছিলেন, যিনি ডিএম হয়ে এসেছিলেন, সম্পূর্ণভাবে তিনি এটাকে প্ল্যান করে কাজ করেছেন। এবং নিশ্চিতভাবে তদন্ত তো হবেই, যখন ইলেকশন পিটিশন আমরা দায়ের করেছি, নিশ্চিতভাবে তদন্ত হবে, এবং যখন তদন্ত হবে দেখবেন যে এর সত্যতা উঠে আসবে। দলের কোনো সাপোর্টার ছিল না, দেখুন, দলীয়ভাবে যা সমর্থন ছিল সেই জন্যই তো আমরা 1750 বুথে লিড করেছি। মানে পঞ্চায়েত নির্বাচন যদি হতো তাহলে 1750টা পঞ্চায়েত আমরা জিততাম, এই পরিস্থিতি ছিল। তো সেখানে গিয়ে দলীয়, দেখুন, দু একজনের প্রত্যেকটা কেন্দ্রেই সেটা থাকে, সেটা অভিষেক ব্যানার্জির কেন্দ্রেও থাকে, মমতা ব্যানার্জির কেন্দ্রেও থাকে। দু একজনের মনোমালিন্য, কেউ দলের বিরুদ্ধে মন খারাপ, সেটা আলাদা হবে। সেই ক্ষেত্রে গিয়ে ওই 2-4টে 200-400 ভোটের এদিক ওদিক হতে পারে, কিন্তু একেবারে 400 বুথ, সেই বুথে তৃণমূল কংগ্রেস ভোট পাচ্ছে 1,06,000 আর বিজেপি সেখানে ভোট পাচ্ছে শুধু 6,000, বিষয়টা একটুখানি গোলমেলে লাগছে না? এসআইআর এর কি প্রভাব এবারে কোচবিহারে পড়বে? দেখুন, নিশ্চিতভাবে এসআইআর এর প্রভাব তো একটা রয়েছে, সবচাইতে বড় ঘোস্ট ভোটার। পুরো বর্ডার অধ্যুষিত এলাকা আপনারা জানেন, চারিদিকে প্রায় বর্ডার দিয়ে ঘেরা। সেক্ষেত্রে দাঁড়িয়ে যেমন এই ঘোস্ট ভোটারের একটা বারবারন্ত ছিল, পাশাপাশি কিছু আনম্যাপ ভোটার যারা এসে কোনোভাবে বাংলাদেশ থেকে এসে এখানে ভোটার তালিকায় নাম ভুক্ত করে আবার বাংলাদেশে চলে যায়, আবার ভোটের সময় এসে ভোট দিয়ে চলে যায়। এই যে পার্টিকুলার এই ভোটারটা, এটাকে কিন্তু আইডেন্টিফাই যতটা বেশি করা যাচ্ছে ততটা বেশি কিন্তু আসল ভোটার যারা, তাদের ভোটাধিকারটা প্রয়োগ করার, এবং তারা যে ভোটাধিকার প্রয়োগ করছে সেই ভোটটা কিন্তু কাজে লাগছে। নিশ্চিতভাবে বলা যেতে পারে এবার যে এই ধরনের ঘোস্ট ভোটার তালিকা থেকে মুক্ত হওয়ার ফলে নিশ্চিতভাবে ভোটের ক্ষেত্রে আমাদের সুবিধা হবে। প্রচুর রাজবংশী ভোটও তো বাদ গেছে, সেগুলো তো আপনাদের ভোট। দেখুন, আমরা আগেও বলেছি, একটা রাজবংশী ভোটও বাদ যাবে না, একটা হিন্দু ভোটও বাদ যাবে না। নিশ্চিতভাবে তার জন্য প্রাবধান আছে, সেই ফর্ম সাবমিট করলে পরেই তাদের কিন্তু আবার যে ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত হওয়া, সেটা কিন্তু হয়ে যাবে। গত কয়েক বছর ধরে দেখা গিয়েছে ভোট এলেই কোচবিহার উত্তপ্ত হয়ে ওঠে। গত লোকসভা ভোটে তো মুর্শিদাবাদের থেকে বেশি অশান্তি কোচবিহারে হয়েছে, এটা কেন? দেখুন, এটা একটা, প্রথম কথা বলবো যে নিশ্চিতভাবে এটা একটা খুব খারাপ জিনিস, ইলেকশনের ক্ষেত্রে বা রাজনীতির ক্ষেত্রে এই যে অশান্তি বা এই ধরনের ঘটনা, এটা নিশ্চয়ই আমাদের কারোরই কাম্য নয়। কিন্তু কুচবিহারের যদি আপনারা ট্র্যাডিশন দেখেন বা ইতিহাস দেখেন, সেই ইতিহাসের ক্ষেত্র থেকে এই সংঘর্ষশীল যে বিষয়টা সেটা উঠে এসছে। আমরা যদি একটুখানি পিছিয়ে যাই এবং আমরা যদি বাম জমানার দিকে তাকাই, সেক্ষেত্রে কি দেখবেন যে বাম জমানায় যে সমস্ত জায়গায় সিপিএম এর রাজত্ব ছিল, সিপিএম সিট পেত, সেই জায়গাগুলোতে সংঘর্ষ কম হতো। কিন্তু তাদের শরিকি দল যেখানে, ফরওয়ার্ড ব্লক ছিল এখানে, শরিকি দল যেখানে থাকতো, সেই জায়গাগুলো কিন্তু সবসময় সংঘর্ষ হতো। স্বাভাবিকভাবেই রাজ্যে সরকারে থাকতো
সিপিআইএম, বামফ্রন্ট। বামফ্রন্ট, অথচ এখানে সবসময় ফরওয়ার্ড ব্লকের সঙ্গে সিপিএম এর সংঘর্ষ হতো। কোথাও না কোথাও সেই লোকগুলোই স্যাচুরেটেড হয়ে কোথাও গিয়ে তৃণমূল, কোথাও গিয়ে বিজেপি, সবখানে ছড়িয়ে গেছে। এবং এই যে সেকেন্ড লাইনে যারা দাঁড়িয়ে থাকতো বামফ্রন্টের, অর্থাৎ প্রথম সারির যারা নেতা থাকতো বামফ্রন্টের, আপনারা জানেন সব ধুতি, হাওয়াই চপ্পল, মাথায় তেল দিয়ে চুল আশ্রানো ভদ্রলোক, তার পেছনের যে লোকটা থাকতো যারা চোখ গরম করে ভোট আদায় করতো, সেই লোকগুলো কিন্তু 2011-তে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে সবার আগে সুইচ হয়েছে এবং তারাই আজকে কিন্তু তৃণমূল কংগ্রেসের বড় নেতা। আজকে ভাবুন, এই কুচবিহার জেলায় তৃণমূল কংগ্রেসের প্রথম হত্যা রতন হত্যাকাণ্ড বাসন্তীরহাটে হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে সঙ্গেই তখনকার সময় পার্থবাবু মহাসচিব হেলিকপ্টার নিয়ে সেই দুস্থ পরিবারের পাশে এসে দাঁড়ান এবং বিকালের ট্রেনেই এই হত্যাকাণ্ডের যে মূল আসামি, 1 নম্বর আসামি এখন পর্যন্ত রয়েছে, কেস ফাইল বের করে দেখতে পারেন, উদয়ন গুহ বিকালের ট্রেনে তিনি কলকাতা পালিয়ে যান। আজকে কোথাও গিয়ে সেই উদয়ন গুহ তৃণমূল কংগ্রেসের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। তাহলে সংঘর্ষ হবে না কেন? যারা এতদিন থেকে সংঘর্ষ করে এসছে তারাই এসে আবার ক্ষমতাসীন দলের শীর্ষে এসে বসেছে স্বাভাবিকভাবেই। আপনার সাথে উদয়নের সংঘর্ষ তো চলেই যাচ্ছে, মানে চর্চার বিষয় রাজ্য রাজনীতিতে। না, শুধু তাই নয়, আপনারা ভাবুন যে লোকগুলো তৃণমূল কংগ্রেস সৃষ্টি করলো, যে লোকগুলো তৃণমূল কংগ্রেসের প্রথম সারির পিলার, এই উত্তরবঙ্গের প্রথম এমএলএ হয়েছেন উত্তরবঙ্গ থেকে অশোক মণ্ডল, আজকে তিনি কোথায়? আজকে তিনি হারিয়ে গেছেন তৃণমূল কংগ্রেস থেকে। অথচ যাদেরকে হারিয়ে তিনি জিতেছেন, এই উদয়ন গুহকে হারিয়ে তিনি জিতেছিলেন, আজকে উদয়ন গুহ তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। আজকে বাদবাকি যারা আছে তারা কোথা থেকে এসছে? আপনি 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 যদি পরেশ অধিকারীর কথা বলেন, বামফ্রন্টের সে সময়কার তাবড় নেতা এবং মন্ত্রী ছিলেন, ক্যাবিনেট মন্ত্রী, তিনি আজকে তৃণমূল কংগ্রেসের নেতা। আপনি যদি জগদীশ বসুনিয়ার কথা বলেন, বামফ্রন্টের তাবড় নেতা, তিনি আজকে এসে সে তো আপনার দলের সব থেকে বড় নেতা শুভেন্দু অধিকারী, তিনি তৃণমূলে ছিলেন। না, আপনি নিজেও তৃণমূলে ছিলেন। আপনি কুচবিহার নিয়ে কথা বলছেন, আমি কুচবিহার নিয়ে বলছি। আপনি পশ্চিমবঙ্গ নিয়ে যখন বলবেন, আমি পশ্চিমবঙ্গের উদাহরণ দেব। আমার মনে হয় সেগমেন্টটা কুচবিহারের চলছে, এখান থেকে ছিটকে পশ্চিমবঙ্গে গেলে আলোচনাটাকে অন্যদিকে টার্ন করতে হবে। তো কুচবিহার নিয়ে বলছেন এবং সংঘর্ষ নিয়ে বলছেন, সেই জন্যই পার্টিকুলার আমি কুচবিহারের নেতাদের নাম এবং এই এলাকার মধ্যে থেকেই আপনাকে কিন্তু উদাহরণটা দিচ্ছি। আপনি যে এই কোচবিহার কেন্দ্র থেকে হারলেন, যেটা আপনি বললেন যে কারণটা সে কারণটা তো আমি নিশ্চয়ই, আপনি যখন বলেছেন আমি পুরোটাই টেলিকাস্ট করব, কিন্তু এই হারটা কতটা তৃণমূলের কাছে এবং কতটা উদয়ন, কারণ উদয়নের সাথে আপনার একটা পার্সোনাল রাইভালরি বহুদিন ধরেই রয়েছে, না চর্চার বিষয়। এটা আপনার ভুল ধারণা। আমার কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো রকম লড়াই নেই। উদয়ন গুহ একজন ব্যক্তি, তার বিরুদ্ধে আমার কোনো লড়াই নেই। আমার লড়াইটা তৃণমূল কংগ্রেসের সঙ্গে। তৃণমূল কংগ্রেসের হয়ে যে বিপক্ষে আসবে আমি তার সাথেই লড়াই করব। উদয়ন গুহর সাথে আমার তো ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, কেন আমার সাথে উদয়ন গুহর লড়াই হবে? আমাদের আইডিওলজি ম্যাচ না করতে পারে। তো তৃণমূল কংগ্রেসের হয়ে কালকে উদয়ন গুহর জায়গায় যে আসবে তার সাথেই আমার রাজনৈতিক লড়াই হবে, ব্যক্তিগত না, নিশ্চিতভাবে রাজনৈতিক লড়াই হবে। তো স্বাভাবিকভাবেই যে কোনো একটা নির্বাচনের পরে কোনো একটা দল যখন পরাজিত হয়, যে দলটা জয়ী হয়, তাদের একটা অ্যাডভান্টেজ থাকে, এটা স্বাভাবিকভাবেই থাকে। কিন্তু পরাজিত হয়েও নিজেদের লুফলগুলো, কোথায় কোথায় ঘাটতি ছিল, কোন পয়েন্টগুলোতে আমাদের আবার সেই জায়গাগুলো রেকটিফাই করা উচিত, সেগুলো শেখা যায়। আমার মতে আমরা মোদিজিও যে কথা বলেন যে হারা বলে কোনো শব্দ নেই, হয় আমরা জিতি নয় আমরা শিখি। তো এবার শিখেছি এবং এই শিক্ষা থেকে আগামীতে নিশ্চিতভাবে সেই আমাদের ঘাটতিগুলো পূরণ করার চেষ্টা করব। দারুণ কথা বললেন। এই যে এসআইআর হলো, এসআইআরের পরে বাংলায় যে একটা ভোট অ্যানাউন্স হয়ে গেছে, বাংলায় আমরা সাধারণত ছোটোবেলা থেকে দেখে আসছি 7 দফা 8 দফায় ভোট হয়, এবার 2 দফায় ভোট হচ্ছে, এটা কতটা আপনাদের অ্যাডভান্টেজ দেবে? দেখুন, এটা নিশ্চিতভাবে ইলেকশন কমিশনের ডিসিশন, তারা 2 দফায় ভোট করছে। তবে বলবো যে যখন আমরা দেখি যে 7 দফা বা 8 দফায় নির্বাচন হয়, সেই সময় আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি যে শাসক দলের একটা এক্সট্রা অ্যাডভান্টেজ থাকে, কারণ তাদের সংঘর্ষশীল নেতা, তাদের অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট, তারা কিন্তু একটা কনস্টিটিউয়েন্সি থেকে আর একটা কনস্টিটিউয়েন্সিতে নিয়ে যেতে পারে এবং ভোটিং সাপোর্টেজ সেখানে হয়। সেই ক্ষেত্রে
দুষ্কৃতীদের বিভিন্ন যে অবাধ বিচরণ হুম। সেটা অনেকটাই যেমন বন্ধ হবে, হুম। পাশাপাশি দু দফায় ভোট হলে পরে অনেকটা কম সময় এবং অনেকটা কম খরচের মধ্যেও কিন্তু খরচের বিষয়টা হ্যাঁ খরচ নিশ্চিতভাবে সেখানে কিন্তু একটা কম থাকে। বাবু, কোচবিহারে রাজবংশী ভোটের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে অনন্ত মহারাজ। বিজেপি যে কারণে তাকে রাজ্যসভার সাংসদ করেছিল, কিন্তু এবার তো মহারাজ অন্য মেজাজে আছে বলে মনে হচ্ছে। বিজেপি সাংসদ হয়েও মমতা বন্দ্যোপাধ্যায় হাত থেকে বঙ্গবিভূষণ পুরস্কার নিলেন, কীভাবে দেখছেন? বঙ্গবিভূষণ নিয়েছেন। দেখুন, এখানে অন্য কোনোভাবে দেখার কিছু নেই। অনন্ত মহারাজ উনি নিশ্চিতভাবে আমাদের সমাজের একটা বড় শ্রেণীকে উনি একত্রিত করে রাখতে পেরেছেন হুম। এবং নিশ্চিতভাবে আমরা ওনাকে সম্মান দিয়েছি, আমাদের দলের পক্ষ থেকে আমরা রাজ্যসভায় পাঠিয়েছি হুম। এবং তার পরবর্তী সময় দেখুন, এখানে কাউকে আমরা মনে করি কাউকে রাজ্যসভায় পাঠানো বা কাউকে আমাদের দলের থেকে সম্মান প্রদান করার পরবর্তী সময় আমাদের এক্সপেকটেশন থাকতেই পারে যে তিনি আমাদের হয়ে সাপোর্ট করবে, কিন্তু তারও তো ব্যক্তিগত মতামত থাকতে পারে, তারও তো বিভিন্ন ধরনের রাজনৈতিক এক্সপেকটেশন থাকতে পারে, যেটা ফুলফিল না হলে পরে সে নিশ্চিতভাবে তার এবং তার যারা অনুগামী তাদের ভালোর জন্য ভাবতেই পারে। এটা রাজনীতি, রাজনীতিতে সব কিছু সম্ভব হয়। এই ক্ষেত্রে তাকে যদি কেউ দোষ দেয়, আমি বলবো সেটা ভুল করছে। তার প্রতি যদি কেউ আঙ্গুল ওঠায়, আমি বলবো যে সেটা ভুল করছে। আপনি কোনো দোষ দেখছেন না? নিশ্চিতভাবে কোনো দোষের এখানে কিছু নেই। মহারাজ কি এবার আদৌ বিজেপির দিকে আছেন? যদি না থাকেন, তার প্রভাব কতটা বিজেপি এবং রাজবংশী ভোটের ক্ষেত্রে পড়তে পারে? দেখুন, অনন্ত মহারাজ ভারতীয় জনতা পার্টির থেকেই নির্বাচিত একজন প্রতিনিধি, আপনারা জানেন, রাজ্যসভায় গিয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু উনি বিজেপির বিরুদ্ধে বা বিজেপির বিপক্ষে কোনো কথা কিন্তু উনি বলেননি। অনেক সময় বিভিন্ন মন্তব্য করেছে, সেই মন্তব্যকে বিভিন্ন চ্যানেল বিকৃত করে অন্যভাবে দেখানোর চেষ্টা করেছে। তবে এখনো পর্যন্ত আমি কিন্তু এই ধরনের কোনো দেখিনি যে উনি বিজেপির বিরুদ্ধে কোনো মন্তব্য করেছেন। এবার ওনার অনুগামীরা বা উনি কোন দলকে সাপোর্ট করবে বা কার পাশে থাকবে, কার পাশে থাকবে না, নির্বাচনে কাকে সমর্থন করবার হবে, সেটা একেবারে নিশ্চিতভাবে ওনার ব্যক্তিগত ব্যাপার এবং এই ক্ষেত্রে আমি মনে করি আমার বলবার কিছু নেই। শোনা যাচ্ছে যে বিজেপি তৃণমূলের যারা প্রার্থী হয়েছেন এবারে, তো সবই তো অনন্ত মহারাজের ঘনিষ্ঠ। হতেই পারে, সেটা তো ভালো কথা, নিশ্চিতভাবে সেটা ভালো কথা এবং সেটা যদি হয় তাতে অসুবিধার কী থাকতে পারে? নিশ্চিতভাবে ভালো জিনিস সেটা। আপনাদের কোচবিহারে অত্যন্ত বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনিও তার সাথে রাজনীতি করেছেন বা করছেন, রবীন্দ্রনাথ ঘোষ, রবি ঘোষ, তিনি এবার টিকিট পাননি, কীভাবে দেখছেন? দেখুন, এটা তো তৃণমূল কংগ্রেসের একটা দলীয় সংস্কৃতি। তাদের দলকে যারা তৈরি করেছে, তিল তিল করে তৈরি করেছে, দলের যারা স্তম্ভ, দলের যারা পিলার, সেই পিলারগুলোকে তারা এক এক করে ভেঙে ফেলছে এবং একটা মনে রাখবেন, একটা বাড়ির সেই পিলারগুলো যখন নড়বড়ে হয়ে যায় এবং সেগুলো ধীরে ধীরে সেগুলো ভেঙে যায়, সেই বাড়িটা কিন্তু দীর্ঘস্থায়ী হয় না। তো স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের তাদের কি স্ট্র্যাটেজি আমি জানি না, তবে নিশ্চিতভাবে আমরা দেখেছি, ছোটোবেলায় আমরা দেখেছি যে রবিবাবুদের মতন লোকেরা তারা কি কঠোর পরিশ্রম করেছেন। এই বাম আমলে তার মেয়ের পেটে যখন কলেজ চলছিল, সেই চলাকালীন তার মেয়ের পেটে ছুরিকাঘাত করা হয় এবং মৃত্যুর মুখ থেকে তার মেয়ে ফিরে এসছে। তার পরবর্তী সময় তিনি রাজনীতি করেছেন, তার ভালো ব্যবসা ছিল, তিনি জড়িবুটির ব্যবসা করতেন, তো সেটা ছেড়েও তিনি দলের পিছনে সময় দিয়েছেন। আজকে দল যদি তাকে এই পুরস্কার দেয়, তাহলে বুঝতে হবে তৃণমূল কংগ্রেস তার বরিষ্ঠ নেতৃত্বদের জন্য কতখানি ভাবে। কিন্তু রাজনীতিতে তো একটা থামারও একটা জায়গা আছে, এমন নয় যে মানে উনি গত নির্বাচনে হেরেছেন, ওনাকে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে বলা হয়েছিল, সেটাও তো একটা বিষয়। তাতে কি হচ্ছে, আরও বাকি বহু নেতারাও তো হেরেছে। উদয়ন গুহর লাখ ভালো, বা ইলেকশনে উনি জিতে গেছেন। যদি আমি সিটটা না ছাড়তাম কি হতো তাহলে? তো স্বাভাবিকভাবেই এইভাবে লটারি করে কারোর নির্বাচন রাজনীতিতে নির্ধারণ করা যায় না। তার কর্মপদ্ধতি এবং সে যে ডেডিকেশন দিয়ে পার্টির প্রতি সৃষ্টিলগ্ন থেকে ছিল, সেটা নিয়ে নিশ্চিতভাবে পার্টির ভাবা উচিত। শোনা যাচ্ছে এবারে দিনহাটা সিটে আপনি নিজেই লড়তে চাননি? না, দেখুন, বিষয়টা এরকম না। আমাদের বিষয়টা সম্পূর্ণভাবে
এটা দল ডিসাইড করে এবং সম্পূর্ণভাবেই আমরা দলের যা সিদ্ধান্ত সেটাই সেই সিদ্ধান্তই মেনে নিই। নির্বাচনে লড়া বা না লড়া সেটা আমাদের কিন্তু একেবারে দলীয়ভাবে সেন্ট্রালাইজডভাবে দিল্লি থেকে সেটা সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই সিদ্ধান্ত বিভিন্ন অ্যানালাইজ, বিভিন্ন স্ট্র্যাটেজি সব কিছুকে দেখেই বিষয়গুলোকে স্থির করা হয়। তো স্বাভাবিকভাবেই দল যেটা ভাববে সেটা নিশ্চয়ই দলের ভালোর জন্য ভাববে, আমাদের প্রত্যেকের ভালোর জন্য ভাববে। সেই অ্যানালিসিস, সেই স্ট্র্যাটেজি করেই কি আপনি এবার মাথা ভাঙায়? না, দেখুন, এরকম কোনো বিষয় নেই। দল যেখানে দেবে, দল যদি কালকে বলে আমাকে যে কোনো কর্মীর বাড়ির সামনে পাহারাদার হয়ে দাঁড়িয়ে থাকতে, সেটাতেও আমার কোনো আপত্তি নেই। নির্বাচনেই সবসময় যে নির্বাচনী রাজনীতির মধ্যেও থাকতে হবে এরকম কোনো বিষয় নয়। দল যদি বলে নির্বাচনী রাজনীতি থাকতে হবে, সেটাকে মাথা পেতে নেব। তো সব কিছুই ডিপেন্ড করছে দলীয় নেতৃত্বদের নির্দেশের উপরে এবং তারা যে পথ দেখাবে সেই পথে। আপনি তো মাথা ভাঙা এবার ক্যান্ডিডেট, মাথা ভাঙা সিটটা তো অত্যন্ত পজিটিভ সিট আপনার কাছে। প্রত্যেকটা সিটই পজিটিভ সিট, এমন কোনো সিট নেই যেটা নেগেটিভ। প্রত্যেকটা সিটই পজিটিভ এবং প্রত্যেকটা সিটকে পজিটিভ করে নিতে হয়। আপনি পজিটিভ করে নেবেন? না, প্রত্যেকটা সিটই পজিটিভ, আমি বলছি তো, প্রত্যেকটা সিটই পজিটিভ। আপনি কিভাবে দেখছেন সেটার উপরে নির্ভর করছে, দৃষ্টিভঙ্গির উপরে। একটা গ্লাসের অর্ধেক জল রয়েছে, অর্ধেক নেই, তো আপনি অর্ধেক খালি বলবেন নাকি অর্ধেক ভরা বলবেন, নাকি পুরোটাই ভরা বলবেন অর্ধেক গ্যাস আর অর্ধেক জল দিয়ে, সেটা তো আপনার মানে নজরের উপর, দৃষ্টিভঙ্গির উপর নির্ভর। নিশীথ প্রামাণিক একসময় ভীষণ চর্চিত নাম, কোচবিহারে সবসময় আপনাকে কেন্দ্র করে কোচবিহারের রাজনীতি আবর্তিত হতো। গত 2 বছর লাইমলাইটের বাইরে, ওই জীবনটা পেরিয়ে আবার একটা নতুন জায়গায় ঢুকছেন, কেমন লাগছে? না, দেখুন, লাইমলাইটের বাইরে বা লাইমলাইটে, আমি সবসময় লাইমলাইটের বাইরেই থাকতে পছন্দ করি। কিন্তু ঘটনা কিছু সিচুয়েশনের মধ্যে দিয়ে মানুষ লাইমলাইটে আসে। তো গত 2 বছরও যথেষ্ট পার্টি যথেষ্ট কাজ দিয়েছে এবং শুধু এই রাজ্যেই নয়, বিভিন্ন রাজ্যের সাংগঠনিক আমাদের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় গিয়েছি। পুরো সময় ধরেই ব্যস্ততার মধ্যে কেটেছে এবং পুরো ভারতবর্ষের সাংগঠনিক স্তরকে মজবুত করবার সুযোগ পেয়েছি। বিভিন্ন জায়গায়, বিভিন্ন জনসভা থেকে শুরু করে বিভিন্ন সাংগঠনিক মিটিং, সেখানে উপস্থিত হতে হয়েছে এবং সব মিলিয়ে বলবো যে নির্বাচন তো একটা ব্যস্ততার সময় আমাদের, বিশেষ করে আমাদের আমরা যখন পশ্চিমবঙ্গের একটা নতুন সূর্যোদয়, একটা নতুন সকাল দেখতে চাইছি, সেই সময় দাঁড়িয়ে আমার মনে হয় যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই সময় দলের পাশে থেকে আমাদের যারা ক্যান্ডিডেট তাদের প্রত্যেকের পাশে থেকে আরও বেশি করে পরিশ্রম করা। অমিত শাহের সাথে যোগাযোগ আছে? সে তো আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব নিশ্চিতভাবে যোগাযোগ রাখতেই হবে। এই আপনাকে শিলিগুড়ির পর্যবেক্ষক করেছিল, সেই কাজটাও করছেন আপনি। হ্যাঁ। নিশীথ প্রামাণিক, শেষ প্রশ্ন, নিশীথ প্রামাণিক কি চান? রাজনীতিতে আপনার ভবিষ্যৎ কি? দেখুন, একটা নেতা বা একটা কর্মীর তার কর্মপদ্ধতি, তার দলের প্রতি ডেডিকেশন এবং সবচাইতে বড় কথা মানুষের পাশে কতখানি থাকছে, সব মিলিয়েই তার ভবিষ্যৎ তৈরি হয়। তো স্বাভাবিকভাবেই আমরা কেউই ভবিষ্যৎ আমরা নিজেদের মাতৃগর্ভে তৈরি করে আসি না। আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করার পর আমাদের কর্মের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ তৈরি হয়। তো আমিও কর্মে বিশ্বাসী, আমি কাজে বিশ্বাসী, রাজনীতির চাইতে কাজনীতিতে অনেক বেশি বিশ্বাসী। তো নিশ্চিতভাবে কাজ করে যাব, দলের জন্য করে যাব, আমাদের দেশের জন্য করে যাব এবং নিশ্চিতভাবে আমার সমাজ, সেটার জন্য তো করতেই হবে। আপনার আগামী নির্বাচনী সাফল্য কামনা করি। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার আপনাকে।